এই ভারতের সাথে আমরা যেগুলো করতেছি, পাকিস্তান চাচ্ছে যুদ্ধ হোক, তুরস্ক চাচ্ছে যুদ্ধ হোক, যেটা আপনার চ্যানেলে বহুবার বলেছি যে পাকিস্তান এবং তুরস্ক প্ল্যান করেছে যে শত্রুকে মারতে, বাঘ মারতে শত্রুকে পাঠাও। আমার সাথে রাশেদ ভাইয়ের শত্রুতা, কিন্তু আপনি হলেন বাঘ, আপনারা মারতে তারা আমি পাঠাবো। দুইটাই আমার লাভ, আপনি যদি মরেন বাঘ মূল্য লাভ, রাশেদ ভাই মূল্য লাভ, দুই দিকে আমার লাভ। পাকিস্তান তুরস্ক এই কাজটা করতেছে, বাংলাদেশ এটা বুঝতে পারতেছেন, কারণ আকল তো কম। এমনি মুসলমান, আমরা মুসলমানদের এমনি আকল কম থাকে, আল্লাহ দিলে। আল্লাহর আমাদের পৃথিবীর যাই দেশে যাবেন, মুসলমানদের সবকিছু বেশি, বাচ্চা বেশি, কাচ্চা বেশি, বউ বেশি, দাসী বেশি, বলৎকারী বেশি, ঠিক আছে, সবকিছু বেশি। ভারত চুপ করে আছে মানেই সে অযোগ্য, দুর্বল, আপনি তারে ধ্যান করবেন, ত্যান করবেন। এই দেশের শিশু বাচ্চারা বলে ভারত দখল করবে। বলেন কি বোঝাবেন? বাংলাদেশ ভারত সম্পর্কে বড় ধাক্কা, মুখোমুখি অবস্থান দু দেশের। এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা দাদার সাথে। আপনারা সকলে চেনেন গৌতম লাহিড়ী দাদা, তিনি সাংবাদিক এবং দিল্লি প্রেস ক্লাবের সভাপতি। ওনার সাথে কথা বলবো, তো চলুন ওনার কাছে যাওয়া যাক। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, আমি সাবেক সভাপতি। জি দাদা, আমার আজকে যেটা আসলে বাংলাদেশ ভারত সম্পর্কটা কোন পর্যায়ে চলে গেছে এই বিষয়টা নিয়ে। আপনি জানেন যে গত দুদিন আগে আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা গিয়েছিলেন, যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদা, দিল্লি এয়ারপোর্টে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। এটা কারণটা কতটুকু জানেন বা কি হয়েছিল? ওনাকে কি পুশব্যাক করা হলো নাকি অন্য কিছু? না, সেরকম কিছু নয়, পুশব্যাক করা হয়নি আমি যতদূর জানি। সেটা হচ্ছে যে ঘটনাটা এইরকম যে উনি এখানকার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, তার একটা কর্মকর্তাদের বৈঠকে তিনি আমন্ত্রিত ছিলেন। সেই আমন্ত্রণে তিনি একটি প্রতিনিধি দল নিয়ে এসেছিলেন। তো গতকাল যেখানে তিনি এখন আসেন, আসার পর আমরা দেখি যে মানে এখানকার ইমিগ্রেশনের অফিসিয়ালসরা দেখেন যে তিনি যেটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, যেখানে অবাধ যাতায়াত করা যায়, দু দেশের মধ্যে চুক্তিও আছে, কোন অফিসিয়ালস বা ডিপ্লোম্যাট তারা কিন্তু সরকারি পাসপোর্ট যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু অন্যরকম কিছু একটা মিনিমাম একটা যে নিয়ম অনুসারে স্ট্যাম্প মেরে তাকে এখানে দিয়ে দেওয়া হয়। কিন্তু উনি এসেছিলেন ওনার আগের সাধারণ নাগরিক হিসেবে যে পাসপোর্টটা ছিল সেই পাসপোর্টটা নিয়ে। এখন সেই পাসপোর্টটা নিয়ে আসার পর এখানে যখন ইমিগ্রেশন অফিসিয়ালরা তার পাসপোর্টটা দেখে যখন চেক করতে যায়, পরীক্ষা করতে যায়, তখন দেখে তিনি ব্ল্যাক লিস্টেড হয়ে আছে। কারণ তিনি একসময় একটা চ্যানেল চালাতেন বা করতেন, তখন সেখানে তার সম্পর্কে অভিযোগ ছিল তিনি প্রচন্ড ভারত বিরোধী অনেক কথা বলেছিলেন লাগাতার আর কি, সেই সরকার পরিবর্তনের আগে থেকে, হাসিনা চলে যাওয়ার পর থেকেও লাগাতার। সেই কারণে ওনাকে ব্ল্যাক লিস্ট করে রাখা ছিল। কিন্তু উনি যেটা করেছেন, আমরা যেটা জানি সেটা হচ্ছে উনি জানতেন হয়তো যে তার এইটা কিন্তু পাসপোর্টটা কিন্তু তিনি কেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেননি সে প্রশ্নের উত্তর উনিই দেবেন, তো আমি দিতে পারবো না। উনি সেইটা নিলে সুবিধা হতো। এক, দুই হচ্ছে তিনি করেছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সার্ক ভিসা নিয়েছেন। সার্ক ভিসা নিয়ে তিনি ভারতে এসেছিলেন। তিনি ওখানকার ভারতীয় হাই কমিশনকেও কিন্তু জানান ভিসা তো নিতে হবে ভারতীয় হাই কমিশন। সাধারণ পাসপোর্ট নিয়ে কেউ যদি যাতায়াত করে তাহলে সে তো হাই কমিশনে অ্যাপ্লাই করবে ভিসার জন্য, তখন হাই কমিশন তাকে ভিসা দেবে। তবে হাই কমিশনে যিনি আবেদন করেন, এবং সার্ক ভিসার ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আপনি চলে আসতে পারেন, সেক্ষেত্রে কোন নির্দিষ্ট মিশনের প্রয়োজন নেই। হয়তো ওনার মনে সন্দেহ ছিল যে তার এই পাসপোর্টটা হয়তো ব্ল্যাক লিস্টেড আছে, সার্ক হলে হয়তো অসুবিধা হবে না, কিন্তু সেটা ভারতীয় হাই কমিশনকে যদি তিনি জানাতেন, ভারতীয় হাই কমিশন কানাঘুষো সব জানতে পেরেছে, সবই জানতে পারেনি যে তা না। তিনি যদি জানাতেন, আমি হাই কমিশনও দেখেছি, মানে তাদের বক্তব্য ছিল তারা যদি জানতেন তাহলে তারা কিন্তু জানতেন যে উনি কিন্তু ব্ল্যাক লিস্টেড আছে, তারা ইমিগ্রেশনকে একটা পাঠাতেন খবর, এটা আছে ঠিকই, তো ওকে অন্তত অ্যালাউ করে দেওয়া হোক, তারা জানলে এই পদক্ষেপটা নিতেন। কিন্তু যেটা বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নোট ভারবাদে ভারত সরকারের কাছে পাঠিয়েছিল যে উনি আসছেন প্রতিমন্ত্রী হিসেবে। ইমিগ্রেশনের যে অফিসিয়ালরা থাকে তারা তো দে উইল গো বাই রুল বুক। এরকম তো নয় যে আপনার লাল আলো রেড লাইট জ্বলছে গাড়ি চালিয়ে চলে গেলেন,
হ্যাঁ, সবুজ আলো চলছে, গাড়ি দাঁড়িয়ে গেল, তাই না? হলুদে মাঝামাঝি এরকম চলছে। নিয়ম কানুন, এসব তো নিয়ম কানুনের ব্যাপার আছে না, সেরকম নিয়ম তো তারা নিয়ম দেখবেন, রুল বুক দেখবেন। তারা তো বড় সড়ো কোনো বড় অফিসারও নন, তারা ছোটখাটো স্তরের ইমিগ্রেশন অফিসার। তাহলে তারা যখন দেখেছেন এর ব্ল্যাক লিস্টে কি করবো, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। হাই কমিশনার নিজে উপস্থিত ছিলেন, তিনি বহু কষ্টে তিনি বোঝাবার চেষ্টা করেছেন উনি একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, ফলে তাকে সেই ধরনের প্রোটোকল দেওয়া উচিত। সেটা হতে হতে প্রায় ঘন্টা দুয়েক কেটে গেছে। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে গত অফিসার, তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্যারিস সফর করছেন, কেউই প্রায় দিল্লিতে নেই। যারা আছেন অনেক ছোটখাটো স্তরের কিছু অফিসাররা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে খবর দিয়ে তারপরে যারা এরকম একটা জটিলতা দেখা যাচ্ছে, তখন তাকে বলা হয় আপনি এই নর্মাল পাসপোর্টটি নিয়ে আপনি একবারের জন্য আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে, আপনি আসতে পারেন, আপনি ভারতে ঢুকতে পারেন, কিন্তু এটা নিয়ে ভবিষ্যতে আসতে পারবেন না। ভবিষ্যতে আসতে গেলে আপনাকে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসতে হবে। যাই হোক, এতে তিনি অপমানিত বোধ করেন, অপমানিত বোধ করার পর তিনি সিদ্ধান্ত নেন তিনি ফিরে যাবেন। তিনি কিন্তু ফিরে গেছেন নিজে, ভারত সরকার তাকে ফেরত পাঠায়। অন্য অনেককে যেমন পার্সোনাল নন গ্রাটা ডিক্লেয়ার করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, ওনার ক্ষেত্রে তা হয়। এখন পরে শুনলাম উনি এটা অপমান হিসেবে নিয়েছেন। একটা ঘটনাটা কোনোটাই কোনো খুবই আনন্দের কোনো ঘটনা ঘটেছে সেটা নয়, আমিও মনে করি যে এটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আহ হয়তো অপেক্ষা করলে ভালোই হতো, খারাপ হতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে এখন যেটা হয়েছে, যখন এর ফলে আমার মনে হয় না যে এইটাকে একটা বিরাট ইস্যু বা হাতিয়ার করে ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো বাধা তৈরি হবে। আমার তো এটা জটিলতা থাকবে এক ধরনের। হয়তো দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কোনো চিঠি দিতে চাইবে, তাহলে তো ভারতের অ্যাক্টিং হাই কমিশনারকে তলব করে তাকে তো অনেক কথা শুনিয়েওছেন। তো সুতরাং এইটা করাটা অন্যায় হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ করছি ইত্যাদি, সে ধরনের পদক্ষেপ তো তারা নিয়েইছে। তবে সেটার বাইরে গিয়ে এখন ভারত বাংলাদেশের সম্পর্কে যে এর ফলে কি গঙ্গা চুক্তি আটকে যাবে, এর ফলে কি দুদেশের সীমান্ত নিয়ে যে বৈঠক হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে? কোনোটাই হবে না। দুদেশের বাণিজ্য বন্ধ হয়ে যাবে, যেটুকু আছে চলছে বাণিজ্য। আপনি দেখুন, চীনের সঙ্গে ভারতের তো সব থেকে বলতে পারেন এই মুহূর্তে পাকিস্তানের মতনই প্রায় খারাপ সম্পর্ক, দুই একটা হাতাহাতি, গোলাগুলিও, মানে যুদ্ধও ঘটে গেছে। কিন্তু ভারতের সঙ্গে চীনের বাণিজ্য এই সময় সর্বাধিক, সর্বাধিক। এবং চীন থেকে ভারতে আমদানি হয় বেশি, ভারত থেকে রপ্তানি হয় কম, ফলে ভারতের ট্রেড ডেফিসিট আছে, যেরকম ভারতের সঙ্গে বাংলাদেশেরও ট্রেড ডেফিসিট আছে। কিন্তু এর মধ্যেও কিন্তু দুদেশের যে বাণিজ্য যেটা যতটুকু চলছে সেটা কিন্তু চলছে, সেই সংখ্যাটা কিন্তু সেই আগের থেকে যে খুব নেমে গেছে এমন বিরাট কিছু না, ওই $12 বিলিয়ন হয়, সেটাই কিন্তু হচ্ছে প্রায় কাছাকাছি। আশা করি ভবিষ্যতে এই জটিলতাগুলো কাটলে আর একটু উন্নত হবে, আর এই বলতে পারি। বলুন। হ্যাঁ, রাশেদ ভাই। আজকে জাহিদ সাহেব সাংবাদিক সম্মেলন করলেন। উনি যে যুদ্ধাংদেহী মনোভাব উনি উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত ছিলেন ওনার ইউটিউব চ্যানেলে, যে একরকম যে ভারতের কে প্রয়োজনে পা চাটানো হবে, এই ধরনের কথাবার্তা ওনার ইউটিউব চ্যানেল ঘুরলেই পাবেন। আপনি ভারত থেকে বসে যদি ওনারটা না দেখতে পারেন চ্যানেলটা, তাহলে আপনি হয়তো ভিপিএন ব্যবহার করে দেখলেও পারবেন, যে খুব রগরগে দগদগে কথাবার্তা বলতেন। তিনি এখন ফেরত আসার পরে তিনি বলছেন যে ভারতের সাথে সম্পর্ক ঠিক থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্য চলবে, এতে দুই দেশেরই সম্পর্কের আরো উন্নয়ন করতে হবে, ব্যবসা। এটার কারণটা কি? উনি তো এখানে, আমরা যেটা ভাবছিলাম যে উনি এখানে এসে তো হয়তো কামান টামান রেডি করবেন, যে সরাসরি যুদ্ধ তৈরি হয়ে যায়। না, আমার মনে হয় যেটা কি আছে, আসলে উনি যাই বলে থাকুন অতীতে, কিন্তু উনি এখন তো একটা দায়িত্বশীল পদে আছেন, এবং দায়িত্বশীল পদে মানে তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন। তাহলে সেই হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব হিসেবে তিনি ব্যক্তিগতভাবে এমন কিছু করবেন না যাতে তিনি একটি কারণ হয়ে দাঁড়ান দুদেশের সম্পর্কের প্রতিবন্ধকতা। আমার মনে হয় তিনি হয়তো এটা রিয়েলাইজ করেছেন, উপলব্ধি করেছেন পরে, হয়তো আমি জানি না, বলতে পারবো না, যে তার সাধারণ নাগরিক পাসপোর্ট নিয়ে যেতে গেলে এই সমস্যাটা যে হবে সেটা বুঝতে পেরেছেন হয়তো পরে। সেই সময় হয়তো তিনি মন্ত্রী পদমর্যাদার অপমান ইত্যাদি নিয়ে উত্তেজিত কবি ছিলেন, সবই ঠিক কথা। ফিরে যাওয়ার পর বুঝেছেন যে এটা এতটা, আর ধীরে ধীরে একটা মানুষের হয়তো
ধীরে ধীরে রাগ বলা যায় যে পড়ে যায় অনেকে, একটু শান্ত হলে। বাড়ি ফাড়ি ফিরে গেছেন, বাড়ি থেকে নিজের বাড়িতে সৎস্থানে ভালো মন্দ খেয়েছেন টেয়েছেন, খেয়ে টেয়ে শরীর সুস্থ স্বাভাবিক হয়েছে। এখন সেই কারণেই তিনি হয়তো দেখছেন যে আমার মনে হয়, আমি তো জানি না যে ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখলে বাংলাদেশের কি লাভ হবে, আমি তো সেটা জানি না। সেটা আমার মনে হয় নিশ্চয়ই একটু উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। এবং আমি তো নিজেও বললাম যে এত কিছুর মধ্যেও তো ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য তো হচ্ছে, হচ্ছে না যে তা না, আরো আরো বাড়তে পারে। এটা কিছুই না, এটা খুবই স্বাভাবিক। যেটা 12 বিলিয়ন, এটা এটা অ্যাকচুয়ালি 30 বিলিয়ন হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু সেটা হওয়ার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার জন্য আমার মনে হয় সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ সরকার ভবিষ্যতে পদক্ষেপ নেবে। এটা উনি নিশ্চয়ই নিজেদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়ে বুঝেছেন যে এটা এতটা একটা মানে ভিসার জটিলতা নিয়ে এরকম একটা না, কারণ উনি তো সার্ক ভিসা নিয়ে গিয়েছিলেন, আমি তো বারবার বললাম, সেটা উনি সাংবাদিক সম্মেলনে বলেছেন কিনা আমি জানি না, কিন্তু উনি গিয়েছিলেন সার্ক স্টিকার নিয়ে, উনি ভিসা নিয়ে যাননি। সার্ক উনি ভিসাতে সাধারণ, হ্যাঁ সাধারণ উনি এবং উনি ভিসা যেটা কিন্তু বলেছেন একটা দাদা, দেশের সার্বভৌম অধিকার। সেটা বাংলাদেশেরও যেমন সার্বভৌম অধিকার, ভারতেরও সার্বভৌম অধিকার। যে কোনো মানুষ একটা পাসপোর্ট নিয়ে ভিসা লাগিয়ে চলে গেলেই যে তাকে এন্ট্রি দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না। সেটা মূল ক্ষেত্রে একটা জটিল, যিনি ছিলেন দায়িত্বে ছোটখাটো স্তরের একটা অফিসার, পুলিশের কোন ছোটখাটো স্তরে ইমিগ্রেশনে যারা থাকেন সাধারণত, খুব বড় অফিসাররা তো পরে জানতে পেরেছেন বিষয়টা। তারপরে রাতও ছিল, রাতও হয়ে গিয়েছিল, বলে একটা সময় হয়েছে। তবে দাদা উনি যেটা বলেছেন, উনি বললেন যে আপনিও বললেন সেটা, যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটা মিটিং এ প্রতিনিধি দলের ইয়ে করছেন। আর উনি যেটা বলেছেন যে এইসব মিটিং গুলো হচ্ছে যে আগামী 2-1 মাসের ভেতরে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া ইন্ডিয়াতে সফর টফর নির্ধারণ করা, সফর নির্ধারণ করার জন্য কি উনি না আমাদের পররাষ্ট্রমন্ত্রী না একটা না, দেশের অর্থমন্ত্রী রাষ্ট্রপ্রধানের তো সফর নির্ধারণ করা? নিশ্চয়ই, কিন্তু কতগুলো আসলে কি ভারত থেকে যেটা বলাও হয়েছিল বাংলাদেশকে, দুদেশের মধ্যে যে যৌথ ব্যবস্থাপনা যেগুলো আছে, সেই বৈঠকগুলো শুরু করা, সেই বৈঠকগুলোর একটা চূড়ান্ত রূপ নিলে তখন হয়তো, কারণ আমি বলছি এই কারণে বলছি, এটা উনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্তটা নেবেন তো পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী নিজে। রোশন রুম যে কনফারেন্স, এর কিন্তু একটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কনফারেন্স কিন্তু হয়ে গেছে, সেটা মরিশাসে, যেটার জন্য খলিলুর রহমান এবং হুমায়ুন কবির তারা দিল্লি এসেছিলেন। দিল্লি থেকে তারা কিন্তু জয়শঙ্করের সঙ্গে একই বিমানে চেপে সেখানে গিয়েছিলেন, সেসব সংবাদ প্রকাশিত হয়েছিল। এখন এরপরে একটা সামিট হবে। সামিট মানে শীর্ষ বৈঠক হবে। শীর্ষস্থানের বৈঠক মানে সব দেশের প্রধানমন্ত্রীরা এতে অংশগ্রহণ করবে। সেই জন্যই বলছেন হয়তো যে এই সামিটের বৈঠকটা যদি ভারতে হয়, এটা যেমন এই বৈঠকটা কর্মকর্তাদের বৈঠকটা, কেন কি হয়, এজেন্ডা তৈরি হয়, কি কি বিষয়ে আলোচনা হবে। সেটা দ্বিপাক্ষিক সফর তারেক রহমানের নাও হলেও এই মাল্টিল্যাটারাল বহুদেশীয় মঞ্চের কোন সফর হয়তো হতে পারে। সেটা যখন উনি একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী যখন বলছেন, নিশ্চয়ই সেটা উনি একটা সত্যি সত্যি অনেক বেশি, আমি বলবো যে একটা ব্রেকিং নিউজ দিয়েছে সেই অর্থে। কারণ হচ্ছে এদিকে খবর, এটা যেমন একটা খবর ছিল, গতকালকে আরেকটা খবর ছিল, নেপাল থেকে আরো 20 মেগাওয়াট বিদ্যুৎ বেশি আনার জন্য চাচ্ছে বাংলাদেশ, ভারত সরকারের না করার কারণে আনতে পারছে না। তো এই সবগুলো মিলিয়ে একই দিনে ভারতের ব্যাপারে তো 2-3টা খবর ছিল। তো না, সে খবরটার ব্যাখ্যাও ছিল যে কেন দেওয়া যাচ্ছে না। এটা তো নয় যে বস্তা করে বিদ্যুৎ ভরে তারপরে পাঠিয়ে দেওয়া হলো। বিদ্যুৎ যায় কোথা দিয়ে? ট্রান্সমিশন লাইন দিয়ে যায়। তো ট্রান্সমিটার যারা, যেটা পাঠানো হবে, এই যে তো নিশ্চয়ই জানা আছে যে যখন ভেড়ামারা মানে বহরমপুরের কাছ থেকে যে বিদ্যুৎ কেন্দ্র, সেই ট্রান্সফরমারকে ক্যাপাসিটি বাড়াতে হয়েছিল যাতে 1200 মেগাওয়াট বাংলাদেশকে দেওয়া যায়। তার আগে তো অত ছিল না, প্রথমে 600 ছিল, ধীরে ধীরে 1200 মেগাওয়াটের ক্যাপাসিটি হতে হয়েছে। একটা লাইন যেটার মাধ্যমে যাবে, নাহলে তো লাইনটা ট্রিপ করে যাবে। 40 মেগাওয়াট যেটা যেতে পারে সেই অনুযায়ী প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। নেপাল চায় যে আরো বাড়তি পাঠাতে, এটা ঘটনা। আর নেপালে এত বিদ্যুতের প্রয়োজন হয় না। তো নেপাল কি করবে? নিকটতম প্রতিবেশী সেই হিসেবে বাংলাদেশকেই দিতে চাইবে। সুতরাং এই প্রস্তাবটা ভারত, নেপাল এবং বাংলাদেশ, এদের মধ্যে একটা এনার্জি সাব কমিটি আছে। এনার্জি সাব কমিটি আছে, এই সাব কমিটিতে এটা আলোচনা হয়ে সিদ্ধান্ত হবে। এইটা
এটা কালকে বললে কালকে হবে না, তার কারণ হচ্ছে এই ট্রান্সফরমারটার ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে যাতে 60 মেগাওয়াট বিদ্যুৎ চায়, তাই না? আজকে না হলে এটা দিলে তো বাংলাদেশ 40 মেগাওয়াটও পাবে না। যদি আমি 60 মেগাওয়াট নেপাল কাল থেকে শুরু করে দিতে, যার ক্যাপাসিটি নেই, এগুলো একটা বৈজ্ঞানিক বিষয়। আমার মনে হয় কোনো ইলেকট্রিকের বিষয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তাদের সঙ্গে পরামর্শ করলে আমার মনে হয় তারা অনেক সঠিক উত্তর দিতে পারবে। এর মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক বা কোনো এই যে তিক্ততা, আমার মনে হয় না এটা খুব বড়, এটা কেউ কেউ প্রচার করতে পারেন। কিন্তু আমি বাংলাদেশের কিছু গণমাধ্যমে এটাও দেখেছি, খবরে লেখা আছে যে বা যেহেতু ক্ষমতা নেই লাইনের, সেই জন্য দেওয়া যাচ্ছে না বলে ভারত জানিয়েছে। আর ক্ষমতা নেই এটা কেউ কেউ ইন্টারপ্রেট করবেন ইচ্ছাকৃত, বললে বলতেই পারেন। সেটা হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি আছেন, যিনি বিদ্যুৎ নেন, যারা এর সঙ্গে যুক্ত, বাংলাদেশের যে বিদ্যুৎ নিগম যেটা রয়েছে লিমিটেড, তাদের কোনো কর্তা ব্যক্তির সঙ্গে কথা বললে পরিস্থিতিটা আরো, তারা যদি কিছু বলতেন যে না ক্ষমতা আছে তা সত্ত্বেও ভারত দিচ্ছে না, তাহলে ব্যাপারটা একটা যুক্তিগত পাওয়া যায়, একটা ভিত্তি হয়। তা না হলে এটা মিডিয়ার লেখাতে কিছু, মিডিয়ার সবাই সবকিছু জানে তা না, আমিও সব বিজ্ঞান জানি না, কিন্তু আমি শুনেছি এটা হওয়ার পরে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ট্রান্সমিটারের ক্যাপাসিটি নেই। দাদা একটা ছবি দেখাই, এটা হচ্ছে আমাদের রংপুরে গাইবান্ধা, রংপুর জেলার গাইবান্ধায় 85 ফিট উচ্চতার একটা রাম মূর্তি নির্মিত হচ্ছে, যেটার 95% কাজ অলরেডি শেষ। এরপরে এটা আমাদের কিছু মৌলবাদী জনতার মিছিল মিটিং এর কারণে এটা স্থগিত রাখছে সরকার। এখন বিভিন্ন জায়গায় গুঞ্জন যে এইটা রয়ের টাকায় এই মন্দির এবং এই মূর্তি, এবং সম্ভবত রংপুরটাকে ভারত দখল করে নেওয়ার একটা নতুন পায়তারা। আপনার কি মনে হয়? আপনার কি শেষ পর্যন্ত আমার মনে হয় গল্পের গরুকে গাছে তুলে দেওয়া হচ্ছে, তুলিয়ে দিয়ে গরুকে বলা হচ্ছে তুই ন্যাজ না, মানে এতটাই করছে। আপনাদের ওখানে বৃষ্টি হয় তো রয়ের জন্য, বন্যাও হয় রয়ের জন্য, মেঘ হয় রয়ের জন্য, যদি কোনো অভাব হয় অভিযোগ হয় সবটা রয়ের জন্য। র এখন ভারত থেকে ওটা রয়ের ওপরে পড়েছে। রয়ের টাকায় হচ্ছে, তো এতদিন ওখানে তৈরি হচ্ছিল, এতদিন শুনুন এই মন্দিরটা তো একদিনে তৈরি হয়নি, মূর্তিটা তৈরি হতে কতদিন লেগেছে আমি তো জানি না, আমিও জানলাম এই প্রথম। এটা কতদিন ধরে তৈরি হচ্ছে, যতদিন ধরে তৈরি হচ্ছিল সেটা তো সবটাই সরকারের যে বা যারা ছিলেন তারা তো জানতেন যে মূর্তিটা তৈরি হচ্ছে। এবং যদি সেখানে রয়ের টাকা দিয়ে যদি মূর্তি তৈরি হয়ে থাকে, তাহলে সেটা তো তারা জানতে পারবেন। বাংলাদেশের তো নিশ্চয়ই গোয়েন্দা বাহিনী খুবই, আমি বলবো খুবই পোক্ত, তারা তো সব খবর রাখেন। ফলে তারা তো এটা এতদিন পরে কেন, এটা এতদিন পরে এলো এই কারণে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা যখনই মানে উন্নতির কোনো লক্ষণ দেখা দেয়, তখনই একদল শক্তি আছে যারা পাকিস্তানপন্থী শক্তি, তারা চায় না সম্পর্কটা ভালো হোক। এবং সেই কারণে তারা এইগুলো এতদিন বাদে মূর্তিটা 90% তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে তারা আপত্তি করছে। যখন তৈরি হচ্ছে, শুরু হওয়ার সিদ্ধান্ত হলো, সেদিন তারা আপত্তি করে। সেদিন আপত্তি করেনি মানে সেদিন তাদের মনে হয়নি তেমন করে। এখন মনে হচ্ছে আরে, আর এর ফলে তো ভারত বাংলাদেশ সম্পর্ক খুব চমৎকার হয়ে যাবে, তাহলে তো আমাদের দোকান সব বন্ধ। তখন তারা এইটাকে একটা ইস্যু করেছে। এটা দক্ষিণপন্থী চরমপন্থা এবং ভারত বাংলাদেশ মৈত্রী বিরোধী শক্তিরই এটা হাত এবং প্রচার বলে আমার মনে হয়। এটা আমি যারা ওই মূর্তিটা যারা করছে, ওই তরুণী দাস, ওনাকে এনে আমি একটা ইন্টারভিউ করেছিলাম, তখন উনি বললো যে এটা সর্বপ্রথম সবচেয়ে বেশি খারাপ করেছে আপনার ফ্রান্সে থাকা 3 ইঞ্চি নাম খ্যাত আপনার সেই ইউটিউবার উনি। তবে তার আগে ওনার ভাই নাকি 10,000 টাকা ওখানে দান করে দিয়ে আসছে ওনার ভাইয়ের জন্য দোয়া টোয়া চাইতে। জামাতের এক নেতা, তিনি এতদিন হেল্প করেছেন, কিন্তু এখন বলছে কিছু টাকা দাও কারণ উনি ইলেকশন করবেন। এই সবগুলো নিয়েই নাকি পরবর্তী এখন আপনারা নাকি দখল করছেন। তা আমার প্রশ্নটা হলো, এই মূর্তিটা দিয়েই কি আপনারা দখল করতে হবে রংপুর? অন্য কোনো উপায় ছিল না? না, মূর্তি থাকলে দখল করা মুশকিল। কারণ দখল করতে গিয়ে মূর্তিটা যদি ভেঙে যায় তাহলে ভারতের হিন্দুরা লেগে যাবে, তাই না? রামের মূর্তি ভেঙে দিলে, কারণ প্যাটন ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে যেতে হবে তো দখল করতে, ফলে মূর্তিটা তো ভেঙে যাবে। কেন এরকম দখল? কারণ সার্বভৌম কোনো জায়গায় কোনো দেশকে ভারত এখনো পর্যন্ত দখল করেনি, আক্রমণ করেনি, কোন সরকারের ভারতের করেনি। বরঞ্চ ভারত তাদের 10,000 একর জমি বেশি বাংলাদেশকে দিয়েছিল ছিটমহল বিনিময়ের সময়, তাই না? যেটা অন্য কোনো 3 কিলোমিটারের কাছাকাছি। এর কারণ এটা অন্য কোনো দেশ দিতে পারে না, কারণ দিয়েছিল সম্পর্কটা যাতে ভালো হয়, সেই কারণে।
সেটা আওয়ামী লীগ প্রচার করতে পারেনি, সেটা অন্য বিষয়, যে ভারত থেকে আমি 10,000 একর জমি ছিনিয়ে আনলাম, কিন্তু তাদের প্রচার করা উচিত ছিল, সেটা প্রচার করতে পারেননি। ফলে জমি তো ভারত দিয়েছে, ভারত দখল তো করেইনি, উল্টে জমি খুইয়েছে বাংলাদেশের কারণে। তো সুতরাং সেই জমি তো আগে ফেরত পাওয়া দরকার, তারপরে তো রংপুর দখল, তাই না? আমার মনে হয় এটা প্রচার করা ইচ্ছা, ওই ভারত বিরোধী মনোভাব বা সোশ্যাল মিডিয়াতে এমন কথা বললে মানুষ তো আজকাল পড়াশোনার থেকে বেশি হোয়াটসঅ্যাপে বিশ্বাস করেন। ফলে হোয়াটসঅ্যাপে যেগুলো চলে সেগুলোতে বিশ্বাস করছেন। দেখেছেন তো ব্রিটেনের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন না যে এখন কিশোরদের জন্য হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করবেন। হ্যাঁ, টিকটক, টোটাল সোশ্যাল মিডিয়া, টিকটক এগুলো নিষিদ্ধ করছে ব্রিটেনে। দাদা আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে পুশব্যাক চলতেছে বাংলাদেশে, পুশব্যাক পুশিং যেটা চলছে, এটা তো এখন মানবতার অবস্থা, শূন্য লাইনে অনেক লোকজন। আবার এদিকে আপনাদের 3টা গেরিসন আছে, যেটা নতুন করে 3টা গেরিসন খোলা হয়েছে দিল্লি। তো এই গেরিসন গুলা তো ডিফেন্সের জন্য, এটা তো অফেন্সিভ গেরিসন হয়ে গেল। এই পুশব্যাক, তারপরে সীমান্ত সমস্যা, সবগুলো নিয়ে কি আসলে যুদ্ধ বাঁধানোর কোনো একটা পরিকল্পনা কারো আছে কিনা? নাহলে 3টা গেরিসন আপনাদের যে না, এটা তো সীমান্ত রক্ষীর কাজ, গ্যারিসন তো আর্মি, আর্মি তো কোথাও নেই, আর্মি তো নামেনি। আপনাদের ওখানে রাস্তায়, তোমাদের ওখানে রাস্তায় আর্মি নেমে আছে এখন, গ্যারাকে যায়নি। আমাদের এখানে তো সিভিল নিরাপত্তার বিষয়টা সীমান্তরক্ষী বাহিনী, তার বিএসএফ দেখে, আর ভারত চীনে ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্স তারা দেখে, তারাই করছে। কোনো গ্যারিসন, কিছু নতুন কিছু ঘাঁটি ডিফেন্সের কারণে, আত্মরক্ষার কারণে কিছু ডিফেন্সের কিছু কিছু জায়গায় নতুন নতুন কিছু সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে না, যে তা না, তৈরি হচ্ছে। সেটা আক্রমণ, সেটা তো সবাই করে। যেভাবে একটা সময় মনে হয়েছিল যে আমাদের বোধহয় 7 সিস্টার ইউনুস দখলই করে নেবে, মনে হচ্ছিল, আমি রোজ যেভাবে বলতে শুরু করেছিল, স্বাভাবিকভাবেই একটা দেশ তাতে উদ্বিগ্ন হবেই, তার তার প্রস্তুতি লাগছে। কিন্তু যুদ্ধ করার তো কোনো বিষয় নেই, যুদ্ধ করার প্রয়োজনটা কি? কেন যুদ্ধ হবে? প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তো এরকম যুদ্ধ, ভারত যেখানে, যে রাষ্ট্রটা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, সেই রাষ্ট্রকে দখল করার জন্য যুদ্ধ করবে, এটা ভাবাটাও ঠিক, ভাবাটাও অন্যায়। এটা ওই সেই শক্তি, তারাই এই মুহূর্তে খুব ডমিনেন্ট, বাংলাদেশ খুবই ডমিনেন্ট। কারণ এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলিনি, যে আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক লেগেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, তিনি জঙ্গিবাদ এবং ইত্যাদি বিষয়ে তিনি গবেষণা করতেন এবং তিনি প্রবন্ধ বইও প্রকাশ করেছেন অনেক। তাকে, তিনি এটা কোনো একটা ব্যাংকে ট্যাঙ্কে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ব্যাংকের কিছু দুর্নীতি ঘটেছিল, যেটা তিনি যুক্তি যারা করেছিল তারা পলাতক। কিন্তু ওনার সঙ্গে যে 9 জনকে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, মানে 9 জনই মুক্তি পেয়ে গেছেন, কিন্তু ওনাকে মুক্তি দেওয়া হচ্ছে না। উনি কিন্তু জামিন পেয়েছেন, সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, গত সপ্তাহেও জামিন পেয়েছেন। কিন্তু জামিন পাওয়ার পরেও আবার একটা বিস্ফোরক মামলায় তাকে শেখ হাসিনার সঙ্গে যুক্ত করা হয়েছে। একজন অধ্যাপক মানুষ, তিনি কেন? তিনি জামায়াত চরমপন্থার বিরুদ্ধে বই লিখেছিলেন। ফলে জামায়াতের প্রভাব থেকে এখনো বিএনপি সরকার বেরোতে পারছে না, তাদের কারণে তিনি জামিন পাচ্ছেন না। এবং একজন শিক্ষিত মানুষ, খুবই শ্রদ্ধেয় মানুষ, তার লেখার যদি আপত্তি থাকে তাহলে তার পাল্টা তার প্রতিবাদ করতে পারে, কেন করবেন না? তারা পাল্টা প্রতিবাদ বলুন যে উনি অসত্য কথা লিখেছেন, তাই বলে তাকে গ্রেপ্তার করে জেলে রেখে দিতে হবে, জামিন দেওয়া হবে না, এবং একটা ভুলভাল মামলায় তাকে আটকে রাখা হচ্ছে। এটা তো মানে ভারতের না, পৃথিবীর অন্যান্য দেশেতেও বুদ্ধিজীবী সমাজ কিন্তু খুবই চিন্তিত, এবং এটা বিভিন্ন দেশে মানবাধিকার সংস্থাগুলোর কাছেও পৌঁছেছে অভিযোগগুলো। এটা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে খুব খারাপ ছবি, ভাবমূর্তি খারাপ হচ্ছে, এটুকুই বলতে পারি। দাদা, এই যে আপনার বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করেন, তখন ভারত সরকার একজন প্রভাবশালী মন্ত্রী শোক প্রস্তাব নিয়ে এসেছিলেন। ভারত সরাসরি আপনার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার পরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই পর্যন্ত এখন প্রায় 4 মাস 6 মাস। আপনার কি মনে হয় যে ভারতের মোহভঙ্গ হওয়া শুরু হয়েছে বিএনপির উপর থেকে? মোহভঙ্গ কথাটা কঠিন কথা হয়ে যাবে, তবে আমি বলবো যে কিছু কিছু হতাশা দেখা দিচ্ছে, হতাশা। কারণ ভারত সরকার, তুমি যদি দেখো, ভারত সরকার তোমাদের ওখানে লাগাতার 5,000 থেকে বাড়িয়ে ডিজেল সাপ্লাই চলছে, বিদ্যুৎ যাচ্ছে, যাই দিয়ে সেখানে বসে তারা ভারত বিরোধী প্রচার করছে।
ভারতের বিদ্যুৎ নিয়ে, তাই না? রূপপুর পাওয়ারপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে, মেট্রো রেল চলছে, মেট্রো রেলের সম্প্রসারণের ব্যাপারে ভারতের কারিগরি সহায়তা থাকার কথা আছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো তো কোনো ভারত তো পিছিয়ে আসে। ভারত প্রস্তাব দিয়েছে সমস্ত যৌথ ওয়ার্কিং গ্রুপ গুলোর বৈঠক ডাকা হোক, কিন্তু বাংলাদেশ তো একমাত্র গঙ্গা পানি চুক্তির খালি একটা কারিগরি কমিটির বৈঠক ছাড়া এখন আর বিজেপি বিএসএফ একটা বৈঠক হয়েছে, এছাড়া তো আর কিছু হয়নি। কিন্তু আমার মনে হয় বৈঠকটার পর পুশ ব্যাক পুশিনের ব্যাপারটা একটু স্তীমিত হয়েছে, পুরোটা বন্ধ হয়েছে বলবো না, একটু স্তীমিত হয়েছে। এই কারণে গতকালই আমি দেখলাম যে বিএসএফ বেশ কিছুকে যাদের পাঠিয়েছিল পুশ ব্যাক করেছিল তাদেরকে আবার ফেরতও নিয়েছে, এটাও ঘটনা ঘটেছে, একটা দেখলাম আর কি। আমার মনে হয় বিষয়টা আলোচনার পর এখন ঠিক হয়েছে যে সেক্টর কমান্ডার লেভেলে একটা আলোচনা করে কোন একটা মেকানিজম ব্যবস্থাপনা তৈরি করা যাতে এই সমস্যাটা সমাধান করা যায়। দাদা, আমার রাশেদ, সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি নিজে একটা ইন্টারভিউ করেছিলেন জননেত্রী শেখ হাসিনা, এরপরে আরো অনেকগুলো পত্রিকা একের পর এক ইন্টারভিউ ছাপছে, ইন্টারন্যাশনাল মিডিয়া। গত 6 মাস যাবত একটা জিনিস লক্ষ্য করছি যে বিভিন্ন মিডিয়া, আপনার সাংবাদিকরা হঠাৎ করে কেন জানি মনে হয় যেন শেখ হাসিনার ইন্টারভিউ ছাপা নিয়ে প্রতিযোগিতা। এটার কারণটা কি? এবং আপনাদের এই পত্রিকাতে ছাপার কারণে বাংলাদেশও আওয়ামী লীগ উৎফুল্ল হয়ে উঠছে, মিছিল মিটিং ওদের বেড়ে গেছে সব জায়গায়। না, এটার একটা বড় কারণ হচ্ছে যে সাংবাদিকরা তো সবসময় খবরের পেছনে ছোটে, স্বাভাবিক এটা। উনি যখন প্রথম ইন্টারভিউ দিয়েছিলেন, সে প্রথম ইন্টারভিউটাও আমি নিয়েছিলাম, সেটাতে ছিলেন ইউনূস সময়। আর তারেক রহমান ক্ষমতায় আসার পর কি ভাবছেন তারা, কি ভাবছেন তিনি, কি করে পার্টি চাঙ্গা করবেন ইত্যাদি বিষয়ে স্বাভাবিক কৌতূহল যে এই সময় তারেক রহমান সরকার তো 100 দিন পেরিয়ে গেল, ফলে এরপরে আওয়ামী লীগ কি ভাবছে, তাদের রণনীতি কি, সেই কারণে। আর সাংবাদিকদের যেটা হয়ে থাকে, কেউ একজন, আমি ইন্টারভিউ নিলাম, সঙ্গে সঙ্গে আর একজন হচ্ছে চেষ্টা করে সেই ইন্টারভিউ নেবার, এবং তিনি হয়তো রাজনৈতিক ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই তারেক রহমান সরকার আসার পর একটা তার মূল্যায়ন তিনি হয়তো ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে জানাতে চান, যেটা বাংলাদেশের কোনো মিডিয়া তো ছাপতে পারছে না, ছাপানো যাচ্ছে না, সেখানে তারা কেউ ছাপছেও না। কিন্তু সেই কারণে এইটাই কারণ, একমাত্র কারণ। এবং ভবিষ্যতে আবার কিছুদিন পর হয়তো দেখা যাবে যে তিনি হয়তো এবার সামনাসামনি অডিও বা ভিডিওতে সাক্ষাৎকার দিচ্ছেন, সেরকম দিনও আসতে পারে আর কি। এখনো সেটা সিদ্ধান্ত নেননি কিছু, কিন্তু হলে হতে পারে আর কি। এবং সেটার প্রভাব নিশ্চিত ভাবে পড়ছে, এবং ওরা রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগ যে কর্মীরা যারা আছেন ওখানে, যে যেখানে আছেন, তাদেরকে তারা বলছেন মানুষের সমস্যা নিয়ে রাস্তায় নামতে। তো সেই কারণেই নামছেন। এখন কিন্তু আগের তুলনায় আমার মনে হয়েছে কিঞ্চিত হলেও বিএনপি কোথাও কোথাও একটু বোধহয় অনুমতিও দিচ্ছে, এই কারণেই যে যাতে জামায়াত ইসলামীর বাড়বাড়ন্তটা না হয়। জামায়াত ইসলামীকে কিছুটা চাপে রাখতে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে সাহারা। মানে আওয়ামী লীগ যদি নামে, সেক্ষেত্রে জামায়াতের পক্ষে একা কিছু করে ওঠা সম্ভব নয়। সেই কারণে আমার মনে হয় যে এটা বাড়বে, হয়তো আরো আরো আন্দোলন হবে। আর একটা জিনিস আমি শুনছি, সত্য মিথ্যা এখনো কনফার্ম হয়নি, যে আগামী স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে আওয়ামী লীগের নেতারা আছে, কিন্তু আওয়ামী লীগের প্রতীক ছাড়া। সেই সুযোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, তাদের কর্মীরা আবার সংগঠিত হতে পারবেন, মিছিল মিটিং করবেন, অনেক জায়গায় হয়তো বাধাও আসবে, তাহলেও হয়তো করবেন। রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে এটা একটা প্রথম ধাপ। আশা করি এরপরে একটা তারেক রহমান সরকার সেক্ষেত্রে তাদের শুভেচ্ছা আরো বেশি পাবেন, মানুষের আন্তর্জাতিক শুভেচ্ছাও পাবেন, যদি আওয়ামী লীগকে সেখানে রাজনীতি করতে তিনি অ্যালাউ করেন, অনুমতি দেন। এটুকুই বলতে পারি। তো আমাদের বাংলাদেশের কপালে তাই আছে। এই ভারতের সাথে আমরা যেগুলো করতেছি, পাকিস্তান চাচ্ছে যুদ্ধ হোক, তুরস্ক চাচ্ছে যুদ্ধ হোক, যেটা আপনার চ্যানেলে বহুবার বলেছি যে পাকিস্তান এবং তুরস্ক প্ল্যান করেছে যে শত্রুকে মারতে, বাঘ মারতে শত্রুকে পাঠাও। আমার সাথে রাশেদ ভাইয়ের শত্রুতা, কিন্তু আপনি হলেন বাঘ, আপনারা মারতে তারা আমি পাঠাবো। দুইটাই আমার লাভ। আপনি যদি মরেন, বাঘ মূল্য লাভ, রাশেদ ভাই মূল্য লাভ, দুই দিকে আমার লাভ। পাকিস্তান তুরস্ক এই কাজটা করতেছে, বাংলাদেশ এটা বুঝতে পারতেছেন, কারণ আকল তো কম। এমনি মুসলমান, আমরা মুসলমানদের এমনি আকল কম থাকে, আল্লাহ দিলে। আল্লাহর আমাদের পৃথিবীর যাই দেশে যাবেন, মুসলমানদের সবকিছু বেশি, বাচ্চা বেশি, কাচ্চা বেশি, বউ বেশি, দাসী বেশি, বলৎকারী বেশি, ঠিক আছে, সবকিছু বেশি। আরো চুপ করে আছে মানেই সে অযোগ্য, দুর্বল, আপনি তারে ধ্যান করবেন, ত্যান করবেন। এই দেশের শিশু বাচ্চারা বলে ভারত দখল করবে।
বলেন কি বোঝাবেন? ভিকটিম কার্ড খেলা ছাড়া ভারতের সাথে আপনি জিততে পারবেন। এই যে কষা জাহিদ বা পেতিপাড়া জাহিদ, মান্না ভাইয়ের সাবেক পেতিপাড়া, আর এখন একটু প্রমোশন হয়েছে তাই তারা পাড়া বলি। তো এই যে পাড়া, এটা কিন্তু সে নিশ্চিত থাকেন আপনি, এটা কোনো না কোনো গোয়েন্দা সংস্থার পরামর্শে এই বাটপাড়িটা সে করেছে, ইচ্ছা করে এই বিতর্কটা তৈরি করেছে। তবে এই বিতর্ক সে আসলে ভারতের পক্ষে না বাংলাদেশের পক্ষে, বিএনপির পক্ষে না বিপক্ষে, না কার পক্ষে কার বিপক্ষে, এটা কিন্তু আমরা বুঝবো। ফরিদ ভাই এই ঘটনায় ভারতের এখন যিনি ভারপ্রাপ্ত হাই কমিশনার আছেন, ওনাকে সচিবালয়ে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই তথ্যটা হলো সর্বশেষ ফরিদ থেকে। ঠিক, এটা আমি শুনেছি, কিন্তু এটা চুলকায় ঘাও বানায়, চুলকায় ঘাও বানায় মলম দিলে তো লাভ নাই। আপনারা কে বলছিল লাল পাসপোর্ট ছাড়া যাইতে? কে বলছিল? সাবস্ক্রাইব করুন। বলতো আপনি ডাউন যদি তুলে দেন তাহলে তো কেউ তো আপনাকে, ভলিবল তো খেলেছেন বা ব্যাডমিন্টন খেলেছেন, কম বা অন্তত হয় ব্র্যাকেট খেলেছেন জীবনে একবার দুইবার হলো। তো আপনি যদি ডাউনটা তুলে দেন সামনে থেকে, তাহলে আপনার প্রতিপক্ষ কি করবে? কারণ আপনি তো দুইবার টাচ করতে পারবেন না, আপনার যে বলটা থাকবে, তাই না ফ্লাওয়ারটা আপনি দুইবার টাচ করতে পারবেন না। ভলিবলও তা পারবেন না যখন এইবার আসবে, তাহলে আপনার তো ডাউন মারবেই। তো এখন ওই যে আমাদের জামালপুরে জানা একটা কথা আছে, কি বলে হয়ে গেলে আর হাইকোর্ট করলেও ফিরে না। ঠিক আছে, এগুলো হাইকোর্ট করলে আর ফিরবে, বাংলাদেশে যা বেজ্জতি হওয়ার হয়ে গেছে। তবে এখানে গেম হয়েছে, এর পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিনে কিছু না কিছু ভাই ঘটেছে, যেটা আমাদের রাশেদ ভাই বললেন। আমার কেন যেন মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা। এটা কারোরই ভুল না, না ভারতের ভুল, না ভারতের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, না জায়েদ পাড়ার ভুল না, এগুলো পরিকল্পিত ভাবে করা হয়েছে। এটা আমরা হয়তো 1 মাস 2 মাস 10 দিন বা 1 বছর 2 বছর পরে জানবো যে এই ঘটনার বিহাইন্ড দ্য স্ক্রিনে কি ছিল। এটা আমরা পরে জানতে পারবো, এর আগে আমরা জানতে পারবো না, এটাই স্বাভাবিক। তবে যে ডাকাডাকি করে এখন আপনি ঘাও বানায় মলম দেওয়ার দরকার আছে? দরকার কি ভাই, ঘাও বানায় না মলম লাগবে না। এখন আপনি ভারতের কূটনীতিকদের ডাকতেছেন, ভারতের কাছে আপনি নিন্দা জানাইতেছেন বা কৈফিয়ত তলব করেছেন। আমার মতে জাহিদ পাঠার কানে ধরে কৈফিয়ত নিতে হবে, তুই বেটা লাল পাসপোর্ট ছাড়া গেলি কেন, এই কৈফিয়ত আগে দে, তাহলে তো যে ভেজাল মিটে যায়। আপনি আরেকজনের দোষ দিবেন, আপনার পোলা রাস্তার মধ্যে সবার সামনে গাজার কোল কিনে ঘুরবে, তো মানুষ তো চটকানা 2-1টা দিবেই। আর আপনি যদি পরে বলেন যে জাহিদ সাহেব, যে ফরিদ সাহেব, রাজের সাহেব আমার পোলারে থাপড়া দিলেন কেন, আপনার পোলারে কে বলছে বাজারের মধ্যে গাজার কোল কিনা টানাটানি করতে? গাজার কোল কি আপনার ঘরে বয়ে খালি দিত? আমরা কেউ দেখতাম না, গন্ধ শুনে বলতাম শুধু মাছের সাহেবের পোলা গাজা ঘরে, এই পর্যন্তই বলতাম, চটকানা তো দিতে পারতাম না। তো আপনি চটকানা খাওয়ার ব্যবস্থা করেছেন, চটকানা তো খাবেনি। এটা স্ট্রিট পিপলের ভাষায় বললাম, এটা তোর ভাষা না, এটা কূটনৈতিক ভাষায় না। আর কূটনৈতিক ভাষায় যদি বলি যে আপনি যদি স্বেচ্ছায় ভুল করেন, আপনার ভুলের দায় অন্য কেউ নিবে না। কারণ বিশ্ব রাজনীতিতে আপনি ঘরে যাহা ইচ্ছা তাই করেন, আপনি ঘরের বউয়ের সাথে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, বাইরে তা করতে পারবেন? আপনার বউ পোলাপানের সাথে যে ব্যবহার করেন, বন্ধুর সাথে যে ব্যবহার করবেন, বাইরে তা করতে পারবেন? এই যে দেখেন, আপনি এখন উপস্থাপক, আপনি এখন বক্তা না, আপনি চাইলেও ইচ্ছা থাকলেও কথা বলতে পারবেন না। আর আমি এখন ইচ্ছা থাকলেও উপস্থাপনা করতে পারবো না। রাশেদ ভাই আর আমি চাইলেও উপস্থাপনা করতে পারবো না, কারণ উপস্থাপক আপনি, যার যে ক্যারেক্টার সেটা তো আপনাকে, সেই চরিত্রে তো আপনাকে অভিনয় করতে হবে। তা আপনারা বানাইছে উপদেশটা, আপনি ছিলেন বুটকালাই থেকে তারা যখন সন্দেশ বানাইছে, তা আপনি বুটকালাই থেকে সন্দেশ বানাইছে, একটু অভিনয় করেন রে ভাই। আমারও যদি কালকে এরকম বড় পদে দেয়, আমার আচার আচরণে পরিবর্তন হতে হবে না? এই যে যেভাবে কথা বলি, আমি কিভাবে তখন বলতে পারবো আমার ভাবির পোলারা কি করে, কোথায় আমার ভাবির পোলারা, এগুলো বলতে পারবো যদি আমার আপনি এমপি বানাই দেন, মন্ত্রী বানাই দেন, উপদেষ্টা বানাই দেন, বা সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে দেন, বা রাষ্ট্রদূত বানান। আমি কি বলতে পারবো আমার ভাবির পোলারা কোথায়? তখন আমার ভাষায়, আচরণে, চেহারায়, পোশাকে, কথায়, ভাষায়, টোনে পরিবর্তন আনতে হবে। আমি এখন টকশোতে আছি, আমি কি এখন জনসভায় যে ভাষণ সেটা দিতে পারবো? আমি তো এই এর চেয়ে বেশি বলতে পারি জনসভায়। তা আমি কি এখানে জনসভার ভাষণ দিব? আবার যখন আমি জনসভায় যাবো, আপনার মতো আমি টকশোর এই পীড়িতের আলাপ করবো, তখন আমাকে সেই টোনে বলতে হবে। যার যার যেখানে মঞ্চে যার যে অভিনয় লেখা আছে, যার যে ক্যারেক্টার আছে, সেইভাবে আপনাকে অভিনয় করতে হবে। ভুল জায়গায় করলে তো হবে না। বাইতুল মুকাররমে আমরা 3 জন যায় যদি বলি আমি আব্দুল মালিক সাহেব পড়াইছে আজকে জুম্মা নামাজ আমরা পড়াবো, আমাদের তো জুতা ব্যথা করবে। তো এগুলো মনে রাখতে হবে। আর যেটা সর্বশেষ হইলো যে আপনি নেপালে একটা কথা বলছেন, ওটা দিয়ে শেষ করি। সেটা হলো, ভারত কি আপনার কাছে হাঙ্গা হয়েছে যে আপনার বাড়ির উপর দিয়ে আপনাকে কারেন্ট দিতেই হবে, টাকা দিলেই? এটা আপনাদের কারা হয়েছে? কোন জায়গায় আপনার সাথে ভারত দলিল করছে? 93,000 সৈন্যকে আত্মসমর্পণ করায় আপনার দেশে মুক্তিযুদ্ধ করা একটা দেশ বানাই দিল, তার নাম মুখে নিতে আপনি ব্যথাবান। আর ভারতের ঠেকা পড়ছে যারা আপনি সারাদিন গালি দিতেছেন, যাহা মন চায় তাহাই।
তার নেতাদের গালি দেন, তাদের এত ঠেকা পড়ছে, অন্য আপনার 14 গোষ্ঠী, আপনার ভাই বাইসতে, আপনার পোলা মেয়া সহ আমার সারাদিন গালি দেয়, আর আমার বাড়ির উপর দেয় এটা আপনি ডিশ লাইনের তার আনবেন, আমার বাড়ির উপর দিয়ে আপনি ওয়াইফাই এর তার নিয়ে আসবেন, এত ঠেকা পড়ছে আপনার সাথে আমার, আপনার এত মরদ, আপনি রাস্তাতে ঘুরায় আরেক জায়গাতে 1.5 মাইল দূর আপনি নিয়ে আসেন। মায়ের পেটের ভাইরে, মায়ের পেটের ভাইরে, জি দেখেন একটা কমেন্ট দেই। আমাদের দর্শক বলছেন নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো লাইন না থাকায় ভারতের গ্রিড ব্যবহার করতে হয়, ফলে ভারত নির্ধারিত নিয়ম ও গ্রিড সত্তার মধ্যেই এই বিদ্যুৎ বাণিজ্য পরিচালিত হয়। আবার তিনি আরো বলছেন নেপালের জলবিদ্যুৎ পেতে ভারত ও বাংলাদেশের সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি রয়েছে, যার অধীনে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। এটা হচ্ছে মূলত তথ্য, একদম অথেন্টিক। এটা দর্শকের কমেন্টে উঠে আসছে এবং এটা আমি যাচাই করে দেখেছি, এটা ঠিক আছে। জি উনি ঠিকই বলেছেন, কিন্তু দুইখান কথা আছে। যত চুক্তি আপনি করেন, কেউ যদি মনে করে আমার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বা আপনার সাথে আমার সম্পর্ক যখন তখন বাতিল করতে পারে। বাংলাদেশের সাথে তো এখনো চুক্তি আছে, আপনি বিদেশি কোনো শক্তিকে বাংলাদেশে জায়গা দিতে পারবেন না, আপনি মানছেন?